আসসালামু আলাইকুম এভরিওয়ান। বহুরূপী ভালোবাসা গল্পের 14 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আপু ঠাস ঠাস করে আমার গালে 2টা চড় দিয়ে বলল, তুই আমাকে এই কথাটা বলতে পারলি? আমি যা কিছু করছি সব তোর ভালোর জন্যই করছি, কিন্তু তুই আমাকে এভাবে বলতে পারলি? আমি বললাম, আমি মিথ্যা কথা কি বলছি? তুই আমাকে এটা বল। তুই জানিস তোর মেয়ে আমার সাথে কি করেছে? এরপরও আমি ওকে কিছু বলি নাই, কিন্তু তুই বারবার ঘুরে ফিরে ঋতুর কথাই বলিস। আমি যদি ওকে বিয়ে করি তাহলে পরের দিন আমাকে আর তুই এই 2 চোখে দেখতে পারবি না। এই মেয়ে এখন শুধু অপেক্ষা করছে আমাকে মারার জন্য, আর এখন মনে হচ্ছে তুইও আমার তাই চাস না। ঠিক আছে, তোরা যা বলবি আমার তো তাই করতে হবে। আমার কাজ তোদের আদেশ পালন করা, তাই তো? আপু আর কিছু না বলে সোফা থেকে দাঁড়িয়ে বলল, তোর কাছ থেকে আমি এটা আশা করি নাই রিফাত, তুই আমাকে এভাবে বলতে পারলি? আমি বললাম, কি বলছি আমি তোরে, এটা আমাকে বল তুই। আপু বলল, না না, তুই আর আমাকে কি বলবি? অপরাধ করছি তো আমি, এজন্য শাস্তি তো আমাকেই পেতে হবে, তাই না? আপু আম্মুর দিকে তাকিয়ে বলল, গেলাম আম্মা, ভালো থাকবেন। আপনার ছেলে এখন বড় হয়েছে, আমরা কিছু বললেও অপরাধ, আর বলবো না, আর আসবো না এই বাসায়। আমি আর কিছু বললাম না, চুপ করে সোফায় বসে আছি। এত কিছু হয়ে যাওয়ার পরেও আপু আমাকে আবার ওর কথা বলছে। ঋতু আমার সাথে কি কি করেছে ও মনে হয় জানে না। হঠাৎ করে ঋতু আমার দিকে তাকিয়ে বলল, অপরাধ করলে আমি করেছি, কিন্তু আপনি আন্টিকে কেন এইসব কথা বলতে যাবেন? আপনি বিয়েতে রাজি না, এটা আমাকে বলতেন। আন্টিকে কেন এভাবে বললেন? উনি তো আপনার বোন। আমি ঋতুর দিকে তাকিয়ে বললাম, এই মেয়ে এখান থেকে চলে যাও, নইলে কিন্তু খুব খারাপ হবে। তোমাকে মারতে কিন্তু আমার একটু হাত কাঁপবে না, এটা মাথায় রেখো। ঋতু আর কিছু বলে নাই, চুপচাপ দরজা দিয়ে বের হয়ে গেল। আমি সোফায় মাথা নিচু করে চুপচাপ বসে আছি। ভাইয়া আমার পাশে বসে আমার মাথায় হাত দিয়ে বলল, কান্না করিস না ভাইয়া, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আমি চোখের পানি মুছে বললাম, আমার সাথে কেন এমন হয় বলতো? আমি তো সবার মতোই খুব সুন্দর করে বাঁচতে চাই, কিন্তু ওরা বারবার ঘুরে ফিরে আমাকেই কেন আঘাত করে? ভাই বলল, দেখ ভাই, কান্না করিস না, এইসব চিন্তা ভাবনা বাদ দে, তুই টেবিলে বস, আমি তোরে খাবার দিচ্ছি। মাইয়া আমার হাত ধরে আমাকে টেবিলে বসিয়ে বলল, দেখ, এই পৃথিবীতে ছেলের থেকে মেয়ের সংখ্যা অনেক, এজন্য এইসব চিন্তা ভাবনা বাদ দে। দরকার পড়লে তুই আরো 3টা বিয়ে করবি। আমি হাসি দিয়ে বললাম, থাক থাক, তোর আর পাম দিতে হবে না, খাবার দে। খাবার খেতে খেতে আম্মুকে বললাম, আম্মু তোমাকে একটা কথা বলবো। আম্মু সোফায় বসে বলল, বল, কি বলবি? আমি বললাম, চলো না আম্মু, আমরা আবার গ্রামের বাড়িতে যাই, অনেকদিন হলো গ্রামের বাড়িতে যাওয়া হয় না। আম্মু বলল, কিন্তু বাবা। আমি বললাম, কোনো কিন্তু নয় আম্মু, রাসেল ভাইকে আমি নিজ হাতেই গুলি করেছি, আর এখন ওরা জানে আমি কি কি করতে পারি, এজন্য কেউ কিছু বলবে না। আম্মু বলল, তোরে দিয়ে আমি এটা আশা করি নাই বাবা, ও তোর চাচাতো ভাই হয়, ও তোর বাবাকে খুন করেছে, তাই বলে তুই? আমি বললাম, এখন আমি ওর ছোট বোনকে মারবো? আমি তো খুন খারাপই করতে চাই নাই আম্মু, কিন্তু ওরা আমাকে দিয়ে এমন করিয়েছে। আম্মু আর কিছু বললো না, চুপচাপ বসে আছে। আম্মু বুঝে গেছে আমি কি করতে চলেছি। খাবার শেষ করে টেবিল থেকে উঠে একটু বাইরে গেলাম, দোকান থেকে একটা সিগারেট নিয়ে খেতে লাগলাম। ওষুধের দোকানের সামনে গিয়ে বললাম, ভাই, আমার একটা ছোট দোকান আছে, তবে ওখানে কিছু ওষুধ দরকার ছিল, বর্তমানে হাতে তেমন টাকাও নাই, তবে আমাকে 1 পাতা ঘুমের ট্যাবলেট দিতে পারবেন? আমার দোকানে এটা শেষ হয়ে গেছে, আপনি প্লিজ আমাকে বিশ্বাস করেন। আমি আগে থেকেই জানতাম আমি যদি কোনো দোকানের সামনে গিয়ে বলি আমার ঘুমের ট্যাবলেট দরকার, তাহলে এত সহজে আমাকে দিবে না, এজন্য বুদ্ধি করে এই কথাটা বললাম। দোকানদার আমার দিকে তাকিয়ে বলল, সত্যি তো, এটা আপনার দোকানের জন্য লাগবে? আমি বলে বললাম, আরে ভাই, আমাকে আপনি বিশ্বাস করেন, আমার আপনার সাথে মিথ্যা কথা বলে কি কোনো লাভ আছে বলেন? দোকানদার আমার হাতে 1 পাতা ট্যাবলেট দিয়ে বলল, বিশ্বাস করে দিলাম, কিন্তু মনে থাকে জানো। আমি টাকা দিয়ে বাসার দিকে যেতে লাগলাম। আর কত টেনশন নিয়ে বেঁচে থাকবো ভাই, আর এইসব ভালো লাগে না। নিজের কাছের মানুষ যদি বেইমানি করে তাহলে কি করে হয় বলেন? আর কত সহ্য করব? সবকিছু এখন হাতের নাগালের বাইরে চলে, কিছুই ভালো লাগে না। আমি হেঁটে হেঁটে আমার রুমের সামনে চলে গেলাম। ভাইকে ডাক দিয়ে বললাম, ভাই, 1 গ্লাস পানি দিয়ে যা তো। ভাই আমার ডাক শুনে পানির গ্লাসটা আমার হাতে দিয়ে বলল, ভাইয়া, তোর ফোনটা দে না। আমি মায়ের হাতে ফোনটা দিতেই ও চলে গেল। মাই যাওয়ার পর সব কয়টা ট্যাবলেট একে একে খেয়ে ফেললাম। জানি না এটা খাওয়ার পর আমার ঘুম হবে নাকি একেবারে উপরে চলে যাব, তবে যেটা হবে খুব ভালোই হবে।
হঠাৎ করে মাহি রুমের ভিতরে ঢুকে বলল, ভাইয়া তোরে কে জানি কল দিয়েছে। আমি মাহির দিকে তাকাতেই মাহি আমার কাছে এসে আমার হাতে ঘুমের ট্যাবলেটের প্যাকেট দেখে মাহি ওটা হাতে নিল। আর ও ট্যাবলেটের খালি পাতা দেখেই জোরে একটা চিৎকার দিয়ে বলল, ভাইয়া তুই এটা কি করলি? এটা তুই করতে পারলি? আমি হাসি দিয়ে বললাম, কষ্টে একদম কলিজাটা পুড়ে গেছে রে বোন, আর কত কষ্ট নিয়ে বাঁচবো, বাঁচতে ইচ্ছা করে না রে বোন, আমার আম্মুর খেয়াল রাখিস, আমার খুব ঘুম পাচ্ছে রে। মাহি দৌড়ে বাইরে চলে গেল। আমি ধপ করে বিছানার উপর গিয়ে পড়লাম। কোনোভাবে যেন আমি আমার চোখ খোলা রাখতে পারছি না। হঠাৎ করে রিয়া দৌড়ে এসে আমার মাথা ধরে বলল, এটা তুই কেন করলি? আমি বললাম, কেন তুই খুশি হোস নাই? সবাই চাই আমি যেন তাড়াতাড়ি মারা যাই, এজন্য সবার চোখের কাঁটা সরিয়ে দিলাম, ভালো থাকিস। রিয়া বলল, তুই যা বলিস আমি তাই করি, কিন্তু তুই আমার উপর বিশ্বাস রাখতে পারলি না। আমি তোর জন্য কি করি নাই বল? আজকে আমার রিমির সাথে দেখা হয়েছিল, ও আমার হাত ধরে অনুরোধ করে বলছে তুই যেন ওরে আবার ফিরিয়ে নিস। দেখ এখন সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে, আর তুই? আমি বললাম, কে বলেছে রে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে? এই রিমির জন্য আমার ভিতরটা একদম পুড়ে গেছে। ও আমাকে নিজ হাতে গুলি করতে পারলো। আমি মারা যাওয়ার পর ওকে আমার কাছে আসতে দিবি না, তোর কাছে এটাই আমার অনুরোধ। রিয়া বলল, তোরে ছাড়া তোর মা আর বোনের কে আছে? আমি বললাম, আমার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, ওগুলো দিয়ে দিস। জানিস বাঁচতে খুব ইচ্ছে করছিল, কিন্তু সবাই আমার মৃত্যু কামনা করে, আর ভালো লাগে না রে এইসব। আমার খুব ঘুম পেয়েছে রে। রিয়া বলল, রিফাত তুই চোখ খোলা রাখ, আমরা কিছুক্ষণের ভিতরেই তোরে হাসপাতালে নিয়ে যাব। মাহিয়া আমার কাছে এসে আমার হাত ধরতেই আমি ওর কপালে চুমু দিয়ে বললাম, খুব ভালোবাসি বোন তোরে, আম্মুর দিকে নজর রাখিস। যাকে ভালোবাসি তার ভালোবাসা পেলাম না, যাদের বিশ্বাস করি তারা বিশ্বাসঘাতকতা করলো। এত কষ্ট নিয়ে বেঁচে থাকাটাই খুব কঠিন, লাভ ইউ বোন। মাই শুধু কান্না করছে, আর কিছু বলছে না। সবাই মিলে আমাকে ধরে হাসপাতালে নিয়ে যাচ্ছে, এটা দেখতে পারছি। আমি আর চোখ খোলা রাখতে পারছি না, অনেক অনেক ঘুম পেয়েছে আজকে আমার। তুমি এসেছিলে নীরবে, আর নীরবেই কাঁদিয়ে চলে গেলে। ভাবি নাই কখনো এমন হবে, কিন্তু না চাইতেও আরো বেশি হয়ে গেল। চোখ বন্ধ হয়ে গেছে, কিন্তু ঠোঁটের কোণায় যেন রিমির কথা মনে পড়ে একটা হাসি ফুটে উঠল। কাউকে যে না চাইতেও এতটা ভালো লেগে যায়, এটাই বলা যায় না। একজন মহিলা আর দুইটা মেয়ে হঠাৎ করে হাসপাতালে প্রবেশ করলো, তাও আবার একটা ছেলেকে নিয়ে। মহিলাটা খুব বেশি কান্না করছে। এইদিকে আবার রিমি নামের একটা মেয়ে হাসপাতালের কেবিনে বসে তার বান্ধবীদের সাথে কথা বলছে। রিমি নামের মেয়েটা হাসপাতালে এসেছে মূলত তার বান্ধবীকে দেখতে। হঠাৎ বাইরে কেমন যেন একটা চেঁচামেচির আওয়াজ তার কানে গেল, এজন্য সে কেবিন থেকে বের হয়ে দেখে এখানে তেমন কাউকেই দেখা যাচ্ছে না, এজন্য সে আবার কেবিনে চলে গেল। হঠাৎ তার নজর গেল পাশের কেবিনে দরজার সামনে। রিমি হঠাৎ করে ওর শাশুড়িকে হাসপাতালের দরজার সামনে কান্না করতে দেখে ও একদম বোকা হয়ে গেল। রিমি তাড়াতাড়ি কেবিন থেকে বের হয়ে সামনে চলে গেল। সামনে গিয়ে দেখে ওর শাশুড়ি কান্না করছে। রিমি আস্তে করে রিয়ার দিকে তাকিয়ে বলল, রিয়া এখানে কি হয়েছে, আর আম্মু এভাবে কান্না করছে কেন? রিমিকে দেখে রিয়া রাগটা যেন আবার বেড়ে গেল। রিয়া চোখ লাল করে বলল, তোর জন্য সবকিছু হয়েছে, আমি ভালোই ভালোই বলছি তুই এখান থেকে চলে যা। রিমি তাও রিয়াকে অনুরোধ করে বলল, প্লিজ বলেন না এখানে কি হয়েছে, আমি এই কথাটা শুনেই চলে যাব। পাশ থেকে মাহি চোখের পানি মুছে রিমিকে বলল, ভাইয়া আজকে পুরো এক পাতা ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলেছে, আর এই সব কিছুর পেছনে আপনি দায়ী, সবকিছু হয়েছে আপনার জন্য, আপনাকে আমি ছাড়বো না। রিমি তাড়াতাড়ি জানালার কাছে গেল। ভিতরে 3-4 জন ডাক্তার কি জানি করছে, এটাই শুধু দেখা যাচ্ছে। রিমি যেন বলার মতো ভাষা হারিয়ে ফেলেছে। রিমি সবকিছু হাতের কাছে পেয়েও যেন আবার সবকিছু হারিয়ে ফেললো। হঠাৎ করে পিছন থেকে মাহি বলল, আপু আপনি এখান থেকে চলে যান, নইলে খুব খারাপ হবে। যদি আমার ভাইয়ের কিছু হয় না তাহলে আপনাকে আমি ছাড়বো না। এখন এখান থেকে তাড়াতাড়ি যান বলছি, নইলে আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। রিমি কান্না ভেজা চোখে যেই কিছু বলতে যাবে, তখন মাহি আবার বলল, আপনাকে যদি ভাইয়া এখানে দেখতে পারে তাহলে ও আর বাঁচবে বলে মনে হয় না। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি প্লিজ এখান থেকে চলে যান। রিমি এক প্রকার কান্না করতে করতে যেন বের হয়ে গেল। এইদিকে আমার হঠাৎ যেন মনে হলো কেউ আমার পেটের ভিতর থেকে কিছু একটা বের করার চেষ্টা করছে, তবে আমি এটা বলতে পারছি না আমার সাথে কি হচ্ছে। যখন আমি আমার শরীরে হালকা ব্যথার যন্ত্রণা অনুভব করলাম, তখন যেন মনে হলো তাহলে কি আমি আবার বেঁচে গেলাম?
হয়তো বাঁচতে পারি, আবার হয়তো না। কিছুক্ষণ পর আমি চোখ খোলার মতো শক্তি পেলাম, আর আমি চোখ খুলে দেখি দুইজন ডাক্তার মিলে বসে বসে কিসের যেন যুক্তি করছে। আমার চোখ খুলতে দেখে ডাক্তার বলল, এই ছেলে, তুমি কি পাগল হলে নাকি? একসাথে এতগুলো ঘুমের ট্যাবলেট কেউ খায় নাকি? যদি তুমি মারা যেতে তাহলে কি হতো বলো তো? নিজের খেয়াল রাখবে না? আমি ডাক্তারের দিকে তাকিয়ে বললাম, স্যার, আমার যে জ্ঞান ফিরেছে, এই কথা কি বাইরের কারো কাছে বলেছেন? ডাক্তার হাসি দিয়ে বলল, টেনশনে ছিলাম আপনাকে নিয়ে, এখন গিয়ে আপনার আম্মুকে বলবো। আমি আস্তে করে ডাক্তারের কাছে বললাম, আপনি বাইরে গিয়ে সবাইকে ভিতরে আসতে বলেন, তবে আমার যে জ্ঞান ফিরেছে আপনি আবার বাইরে অন্য কারোর কাছে বলবেন না। ডাক্তার আচ্ছা বলে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর আম্মু ভিতরে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বাবা, তোর কি হয়েছে আমাকে বল, তুই তাই বলে আত্মহত্যা করবি? আমি বললাম, আসলে আম্মু, আমি এইসবের কিছুই বলতে পারি না, কিভাবে যে কি হয়ে গেছে বুঝতেও পারি নাই। পাশ থেকে রিয়া আমার দিকে তাকিয়ে বলল, তুই এমনটা করতে পারলি? তোর কি হয়েছে আমাকে বলবি, দরকার হলে তোর জন্য আমি 1000টা খুন করব, কিন্তু তুই পাগলের মতো। আমি বললাম, দেখ রিয়া, এখন এইসব কথা বাদ দে, আমি তোরে কি বলি মনোযোগ দিয়ে শোন। রিয়া বলল, বল, কি বলবি? আমি বললাম, দেখ, আমি আর তোর বাসায় যাব না, আমি আমার আম্মু আর মাইকে নিয়ে অনেক দূরে চলে যাব। তুই বাইরে একটা ঘোষণা করবি আমি ঘুমের ট্যাবলেট খেয়ে মারা গেছি, যাতে সবাই মনে করে আমার মৃত্যু হয়ে গেছে। রিয়া বলল, তুই কি করতে চাস বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, দেখ, আমি যদি এখানে এভাবে থাকি তাহলে অনেকেই অনেক কথা বলবে। আজকে সবকিছুর কারণে আমি মৃত্যুর পথ বেছে নিয়েছি, এজন্য আমি আবার নতুন করে বাঁচতে চাই। আমি এখান থেকে অনেক অনেক দূরে চলে যাব, সেখানে গিয়ে নতুন করে বাঁচবো, আর এই শহরের মানুষগুলো আমাকে মৃত বলবে। রিয়া বলল, কিন্তু রিফাত। আমি বললাম, কোনো কিন্তু না, আমার কাছে এখন বর্তমানে এই একটাই রাস্তা খোলা আছে, আমি হাসপাতালের পিছনের দরজা দিয়ে বের হয়ে চলে যাব, আর আমি যেভাবে বললাম তুই বাইরে গিয়ে সেভাবেই বলবি। রিয়া বলল, কিছুক্ষণ আগে রিমি এখানে এসে তোর এই অবস্থা দেখে কান্না করে গেছে, ও যদি জিজ্ঞেস করে তো পরে আমি কি বলবো? আমি বললাম, আমি তোরে কি বলছি, বলবি আমার মৃত্যু হয়ে গেছে, তুই আমার জন্য এইটুকু কর প্লিজ। রিয়া বলল, তুই চলে গেলে আমি একা হয়ে যাব। আমি রিয়ার হাত ধরে বললাম, জীবনটা অনেক বড় রে, একা একা আর কতদিন চলবি? এজন্য আমি বলি কি, তুই একটা বিয়ে করে নে, তুই একটা মেয়ে, এজন্য আমি তোরে বলছি আমার কথা শোন। আমার সাথে আম্মু বলল, রিয়া, রিফাত যা বললো তুমি তাই করো, একা একা আর কতদিন থাকবে? রিয়া আচ্ছা বলে একটা হাসি দিয়ে বলল, তোরে খুব মিস করবো রিফাত। আমি বললাম, রিয়া, তুই আমার একমাত্র সত্যিকারের বন্ধু, সবাই আমার সাথে বেইমানি করলো, তবে তুই একমাত্র সেই ব্যক্তি যে কিনা আমাকে কখনো ছেড়ে দাস নাই। আমি যদি আবার দ্বিতীয় বিয়ে করতাম তাহলে আমি তোরেই করতাম, তুই খুব খুব ভালো মেয়ে, তবে তোর মতো জীবনসাথী পেলে আর কি লাগে বল? রিয়া ওর চোখের পানি লুকিয়ে বলল, বাদ দে, আমার কথা তোর চিন্তা করতে হবে না, এখন তাড়াতাড়ি চল এখান থেকে, তবে তোরে সবাই আজ থেকে মৃত মনে করবে, কিভাবে কি করতে হবে তোর কিছুই চিন্তা করতে হবে না, সবকিছু আমি নিজেই দেখে নিব। হাসপাতালের পিছনের দরজা দিয়ে বের হয়ে একটা সিএনজি নিলাম। হঠাৎ করে রিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, রিফাত, আজকে তোরে আমি না বলে একটা কথা বলি, আমি তোরে অনেক অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু আমাদের বন্ধুত্বের কারণে তোরে এই কথা কখনো বলি নাই। যেদিন তোর বিয়ে হয়েছিল সেই দিন আমি কতটা যে কান্না করেছি হিসাবের বাইরে, কখনো কারোর সাথে চললে তাকে যে এতটা ভালো লেগে যায় এটা বলার বাইরে। জানিস রিফাত, মাঝে মধ্যে তোরে দেখে আমি মনে করি তুই কেন আমার হলি না, খুব আফসোস করি আমি তোরে দেখে, তুই ছেলেটা সত্যি খুব ভালো, অনেক অনেক ভালোবাসি আমি তোরে, আর কোনোদিন তোরে তো এই কথাগুলো বলতে পারবো না, এজন্য আজকেই বলে দিলাম, আজকে যদি তুই বিয়ে করতি তাহলে সারা জীবন আমি তোর পায়ের কাছে পড়ে থাকতাম, কিন্তু আফসোস, কাছের জিনিসগুলো পেয়েও হারিয়ে ফেলি, তোর সাথে চলতে চলতে কখন যে তোরে এতটা ভালো লেগে গেছে বলতেও পারি না, সত্যি রে, তোরে অনেক ভালোবাসি। এই কথাগুলো বলেই রিয়া আবার কান্না করতে লাগলো। আমি ভাবতেও পারি নাই রিয়া আমাকে এতটা পছন্দ করে, কিন্তু রিয়া যদি আমাকে এতটাই পছন্দ করতো তাহলে ও আমাকে আরো আগে বলে নাই কেন? ও তো আমার বন্ধু, যদিও ও ভুল করতো তাহলে আমি ওরে বুঝিয়ে বলতাম, তবে ওর এইসব কথা আরো আগে বলা উচিত ছিল। হঠাৎ করে রিয়া আমাকে ছেড়ে চোখের পানি মুছে বলল, ভালো থাকিস, তবে মাঝে মাঝে আমাকে মনে হলে আমাকে দেখতে আসবি তো, আমি তোর জন্য অপেক্ষা করব, তবে আমি তোরে কথা দিলাম
আমি বিয়ে করব আর এভাবে একা থাকবো না। তবে খুব মিস করব তোরে। তবে যেখানেই থাকিস না কেন ভালো থাকিস। এই কথা বলে রিয়া আমার হাত ধরে গাড়ির ভিতরে ঢুকিয়ে বলল, রিফাত তোরে শেষ একটা কথা জিজ্ঞেস করব। আমি রিয়ার দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বললাম, বল কি বলবি। রিয়া মুচকি হাসি দিয়ে বলল, জানিস আমার কথাগুলো হঠাৎ শুনে তুই আশ্চর্য হলি, কিন্তু যেটা সত্যি কথা আমি তাই বললাম। তবে শেষ একটা কথা, আমি কি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নয় রিফাত? সবাই আমার সাথে এমন করে কেন? আমার অপরাধটা কি একটু বলবি? রিয়ার কথা শুনে আমি কিছু বললাম না। এখন যদি ওকে আমি কিছু বলতে যাই তাহলেও মন খারাপ করবে, এজন্য ওকে আমি কিছু বললাম না, চুপচাপ বসে আছি। এবার রিয়া আমার হাত ছেড়ে দিয়ে বলল, জানি তোর কাছে জবাব দেওয়ার মতো কোনো উত্তর নেই, আর কিছু তোর বলতেও হবে না। তবে যেখানেই থাকিস ভালো থাকিস, এটাই দোয়া করি। মাহি এবার আমার উদ্দেশ্য করে বলল, ভাইয়া আমাদের এখন যেতে হবে, এমনি অনেকটাই দেরি হয়ে গেছে। মাহির কথা শুনে রিয়াকে আমি বললাম, এইসব কথা এখন বাদ দে, আমাকে এখন যেতে হবে, ভালো থাকিস। রিয়া আমার হাতে কিছু টাকা দিয়ে বলল, এগুলো তোর সাথে রাখ, তোর কাজে আসবে। আর আমার কথাই তুই কিছু মনে করিস না, আজকে আমি তোরে আবেগের বশে সবকিছু বলে দিয়েছি, কারণ তোরে হয়তো আর কখনো কাছে পাওয়া হবে না। আচ্ছা যা, আর মাঝে মাঝে আমাকে মনে করিস। আমাদের গাড়ি এখন আস্তে আস্তে চলতে লাগলো। দূর থেকে রিয়াকে দেখে আজকে কেমন যেন অসহায় অসহায় লাগছে। রিয়া মেয়েটা সত্যি অনেক ভালো, ও আমার ভাবনা চিন্তার থেকেও অনেক ভালো। আনমনে চোখ বন্ধ করে এইসব চিন্তা করছি। হঠাৎ করে আম্মু বলল, রিয়া এগুলো কি বলে গেল রিফাত? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, তোমার কিছুই বুঝতে হবে না আম্মু, তবে আমি আমার জীবনে সবচেয়ে ভুল করেছি রিমি নামের মেয়েটাকে বিয়ে করে। ওকে বিয়ে করার পর আমার জীবন পুরোটাই পাল্টে গেল। ওকে বিয়ে করার পর কোনোদিন আমি সুখের মুখ দেখি নাই। তবে রিমিকে বিয়ে না করে যদি আমি রিয়াকে বিয়ে করতাম তাহলে আজকে আর আমার এইসব দিন দেখতে হতো না। ওই মানুষ বলে না, মাঝে মাঝে কিছু ভুল জীবন একেবারে ধ্বংস করে দেয়। আম্মু আর কিছু বলে নাই, চুপচাপ বসে আছে। মাই শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছে। ও আমাকে কিছু বলতে চাইছে, তবে ও জানে আমার মন খারাপ, এজন্য কিছু বলে নাই। দেখতে দেখতে আজকে 5টা বছর কেটে গেল। এই 5 বছরে নিজেকে অনেকটাই পরিবর্তন করে ফেলেছি। এখন আমি মানুষের বাসায় বাসায় ডেলিভারি ম্যানের কাজ করি। আমার কাজ হলো একটাই, রেস্টুরেন্ট থেকে অর্ডার করা খাবারগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। চাকরিটা ভালোই, তবে একটু পরিশ্রম হয় এই আর কি। এই 5 বছরে আমি বাইরে কারোর সাথে কোনো কথা বলি নাই, এমনকি রিয়ার সাথেও নয়। বিকালে কাজ শেষ করে বাসায় চলে গেলাম। গোসল করে ফ্রেশ হয়ে টেবিলে বসতেই মাহি এসে খাবার বেড়ে দিতে লাগলো। আমি খেতে খেতে বললাম, কিরে মাহি, তুই কি কিছু বলবি নাকি? মাহি আমার দিকে তাকিয়ে বলল, কিছু তো বলতেই চাই, কিন্তু তুই। আমি বললাম, আরে বল, সমস্যা নেই। মাহি বলল, না মানে ভাইয়া, আমার একটা মোবাইল ফোন লাগতো, এখন তো আমি বড় হয়েছি। আমি মায়ের হাতে আমার কার্ডটা দিয়ে বললাম, তোর যেই ফোন কেনার ইচ্ছা হয় কিনে নিস, তুই তো জানিস আমি কতটা বিজি থাকি। মাইয়া আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ভাইয়া তোরে। তবে আজকে আমি তোরে কিছু কথা বলবো ভাইয়া, তুই আবার মন খারাপ করিস না। আমি বললাম, বল কি বলবি। মাই বলল, আসলে আমি বলতে চেয়েছি যে আম্মুর বয়স হয়ে গেছে, এখানে আসলাম আজকে 5 বছর, কিন্তু আম্মু তোর থেকে কিছু আশা করে। আম্মু জানে আগে একবার আম্মুর কারণে এসব হয়েছে, এজন্য এখন তুই যদি। আমি বললাম, আম্মু কই? মাই বলল, ঘুমিয়ে আছেন মনে হয়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করে দেখব। তুই আম্মুকে বলিস এইসব নিয়ে যেন একদম কোনো চিন্তা না করে। মাই আচ্ছা বলে ভিতরে চলে গেল। আমি খাবার খেয়ে রুমে চলে গেলাম। মনে মনে চিন্তা করছি, বিয়ে যে করব, রিমিকে তো এখনো ডিভোর্স দেওয়া হয় নাই। আজকে অনেক দিন পর রিমি নামটা মনে হলো। আমার জীবনটা এমন হতো না যদি রিমি আমার সাথে এমন না করতো। আজকে রিমির জন্য আমার এই পরিস্থিতি। রাতে আম্মুর সাথে বিয়ের বিষয়ে কিছু কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে রেডি হয়ে আবার রেস্টুরেন্টের দিকে যেতে লাগলাম। রেস্টুরেন্টে যেতেই আঙ্কেল আমাকে ডেকে বলল, রিফাত আজকে কিছু পার্সেল নিয়ে এক জায়গায় যেতে হবে। আমি আবার এখানকার রেস্টুরেন্টের মালিককে আঙ্কেল বলেই ডাকি। আমি আঙ্কেলের কথা শুনে বললাম, কতগুলো পার্সেল নিয়ে যেতে হবে? আঙ্কেল বলল, এই তো 40টার মতো। তুমি এক কাজ করো, বাইক নিয়ে তো আর যেতে পারবে না, একটা কর্মচারীকে নিয়ে আমার গাড়ি দিয়ে চলে যাও, তাহলে অনেক ভালো হবে। আমি বললাম, আচ্ছা আঙ্কেল, আপনি সবকিছু রেডি করে গুছিয়ে দেন, আমি চলে যাব, কোনো সমস্যা নেই। আঙ্কেল আমার হাতে ঠিকানা দিয়ে বলল, এখানে যেতে হবে, তুমি কি এই জায়গাটা চেনো নাকি? লোকেশন ট্র্যাকিং করে যেতে হবে। কাগজে মোড়ানো ঠিকানা দেখে আমি একদম বোকা হয়ে গেলাম। এটা তো আমার সেই পুরনো শহর, যেখান থেকে আমি 5 বছর আগে পালিয়ে আসছি। আর এই শহরের সবাই জানে আমি মৃত, কিন্তু ভাবি নাই এত বছর পরে আবার আমাকে কাজের উদ্দেশ্যে সেখানে যেতে হবে। এখন আমি আবার আঙ্কেলকে না করতে পারবো না, এখানে ডেলিভারি ম্যান হলাম আমি,
আমি কখনো কোনো কাজে না করি নাই, কারণ আঙ্কেল জানে এখানে সবকিছু আমি একমাত্র ভালো করে পারি। আমি পুরাতন শহরে যেতে চাই না, কিন্তু আঙ্কেলকে আমি কি বলবো? আঙ্কেল আমার দিকে তাকিয়ে বলল, তাহলে রিফাত বলো তুমি রেডি তো? আমি সবকিছু গুছিয়ে গাড়িতে রাখছি। আমি বললাম, আমি কিছু আপনাকে বলতে চাই আঙ্কেল। আঙ্কেল বলল, বলো, সমস্যা নেই। আমি বললাম, আমি না গেলে কি হয় না, আজকে অন্য কাউকে পাঠিয়ে দেন। আঙ্কেল হাসি দিয়ে বলল, মজা করো না তো তুমি? তুমি জানো তোমার মতো এত সুন্দর করে কেউ কথাও বলতে পারে না, আবার কেউ এত সুন্দর করে পরিদর্শন করতে পারে না, এজন্যই তো তুমি এই কাজ করো। আচ্ছা, এখন মজা করার সময় নয়, আমাদের সকাল সকাল সবগুলো পার্সেল পৌঁছাতে হবে। হয়তো ওদের বাসায় বিশেষ একটা অনুষ্ঠান আছে, যাও তুমি একটু হাত লাগাও কাজে। আঙ্কেলের কথা মতো আমিও কাজ করতে লাগলাম। সবকিছু গাড়িতে তোলার পর আঙ্কেল আমার হাত ধরে বলল, সবাই আমাদের খুব বিশ্বাস করে, আজকে আমি এই পর্যন্ত এসেছি খুব কষ্ট করে, আর বিশেষ করে তুমি আমাকে অনেকটাই সাহায্য করেছো। আমি তো তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিতে চাই, তুমি মেয়ে আমার জামাই হতে চাও না। আমি হাসতে হাসতে বললাম, আপনার মেয়েকে আমি বিয়ে করব না, আর আপনার মেয়ে থাকলে তো আমি বিয়ে করব নাকি? যেটা আছে ওটা তো পিচ্চি। আঙ্কেল হাসি দিয়ে বলল, কিছুক্ষণ পর তোমার আন্টি আর আমার পিচ্চি মেয়ে আসবে, যাও তাড়াতাড়ি কাজ শেষ করে আসো। আমার মেয়ে এসেই কিন্তু আবার তোমাকে খুঁজবে। আমি আঙ্কেলের কথা শুনে গাড়ির ভিতরে চলে গেলাম। আমার সাথে একটা কর্মচারী বসে আছে। আমি গাড়ি ড্রাইভিং করতে করতে চিন্তা করছি, পুরাতন শহরে যাচ্ছি ঠিকই, তবে কেউ যেন আমাকে চিনতে না পারে। কোনোভাবে কাজ শেষ করে বেঁচে ফিরতে পারলেই হলো। অনেকক্ষণ জার্নি করার পর আমি আমার গন্তব্যের জায়গায় পৌঁছে গেলাম। তবে গাড়িটা রাস্তার একপাশে রেখে গাড়ি থেকে নেমে দূর থেকে একটা বাসা দেখতে লাগলাম। এই বাসায় তো ঠিকানা দেওয়া আছে, তবে এই জায়গাটা আমার কেমন যেন চেনা চেনা লাগছে। হঠাৎ বটগাছটা দেখে মনে পড়লো, এই জায়গাটাতে আমি 2টা খুন করেছিলাম, তার মানে এটা রিমির বাসা। এই কথা মনে হতেই বুকের ভিতর কেমন যেন একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হলো। আজকে 5টা বছর পর আবার ফিরে এলাম। রিমিকে আমি কখনো দেখতে চাই না, কিন্তু ভাগ্য কেন বারবার আমাকে এখানে নিয়ে আসে এটাই বুঝি না। আমি মুখে মাস্কটা ভালো করে লাগিয়ে গাড়ি নিয়ে ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে এক সাইডে গাড়িটা রাখলাম। গাড়ি থেকে নেমে দেখি এক কোনায় একটা পিচ্চি মেয়ে খেলা করছে। আমি কর্মচারীকে বললাম, তুমি ভিতরে গিয়ে বলো কিছু পার্সেল এসেছে, এগুলো কোথায় রাখবো এটা জেনে আসো। আমার কথা মতো কর্মচারী সামনে চলে গেল। হঠাৎ করে পিচ্চি মেয়েটা আমাকে দেখে আমার দিকে এগিয়ে এসে বলল, এই ছেলে তুমি কে, আর আমাদের বাসায় কি চাও? আমি হাসি দিয়ে বললাম, মামুনি, আমরা এখানে খাবার দিতে এসেছি। কিন্তু তুমি কে মামুনি? মেয়েটি বলল, আমি তো এই বাসার একমাত্র রানী। আমার আম্মু কি আপনাদের এখানে ডেকেছে নাকি? কিন্তু আমার আম্মু তো এই বিষয়ে আমাকে কিছুই বলে নাই। মেয়েটার মুখ থেকে আম্মু ডাকটা শুনে আমার কলিজাটা ধপধপ করে কাঁপতে লাগলো। তার মানে এটা কি রিমির মেয়ে? রিমি আবার বিয়ে করেছে? করতেই তো পারে, তাছাড়া আমি ওকে ছেড়ে দিয়েছি, কিন্তু আমি তো ওকে ডিভোর্স দিই নাই। এরপরও কিভাবে কি? পিচ্চি মেয়েটাকে দেখে একদম রিমির মতোই লাগছে। হঠাৎ করে আমার চোখের কোণে পানি এসে গেল। না চাইতেও আমি কান্না করে দিলাম। মন থেকে রিমির কথা ভুলে ফেললে ভিতর থেকে পারি না। কেন যে এমন হয় এটাই বুঝি না। পিচ্চি মেয়েটা আমাকে আবার প্রশ্ন করলো, আমি কি আম্মুকে ডেকে দিব? পিচ্চি মেয়েটার কথা শুনে বললাম, যাও, ডাকলে একটু ভালো হয়। আমার কথা শুনে পিচ্চি মেয়েটা সামনে যেতে লাগলো। মনে মনে বললাম, আজকে যদি রিমি আমার সাথে সংসার করতো, তাহলে আমারও এমন একটা মেয়ে থাকতো। আজকে রিমির মেয়েকে দেখে আমি সত্যি বোকা হয়ে গেলাম। এমনটাই হবে আমি জানতাম। রিমি যে বিয়ে করবে, তবে এটা আমার ধারণার বাইরে ছিল। তবে যা হয়েছে ভালোই হয়েছে আমি মনে করি। কিন্তু আমার আজকে কান্না পাচ্ছে কেন এটাই বলতে পারছি না। চোখের পানি আটকে রাখতে পারছি না কেন আমি? এতটা খারাপ লাগছে কেন আমার? আর দাঁড়িয়ে থাকতে পারছি না। হেলান দিয়ে গাড়ির উপর বসে গেলাম। হঠাৎ করে কর্মচারী ছেলেটা এসে বলল, স্যার, উনি আসছেন আপনার সাথে কথা বলার জন্য। আর আমি খাবারগুলো ভিতরে নিয়ে যাচ্ছি। তো এভরিওয়ান, সবাই নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বহুরূপী ভালোবাসা গল্পের 14 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক।